নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকে তোমাদের পলিটেকনিক সেকেন্ড সেমিস্টারের অ্যাপ্লাইড ফিজিক্স 2 এর যে সাজেস্টেড কোশ্চেন আনসারের যে ভিডিও সেটা শুরু করা হচ্ছে। তো আজকে অ্যাপ্লাইড ফিজিক্স 2 এর যে প্রথম চ্যাপ্টার ওয়েভ মোশন অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, এই চ্যাপ্টারটা শুরু করা হচ্ছে, অর্থাৎ আজকে হচ্ছে প্রথম পার্ট। তো এখানে যে সমস্ত প্রশ্নোত্তর আলোচনা করা হবে প্রতিটা প্রশ্ন তোমাদের প্রিভিয়াস পেপার থেকে বাছাই করে নেওয়া হয়েছে। এই ধরনের প্রশ্নই তোমাদের ইন্টারনাল বা সেমিস্টারে আসে। তো প্রতিটা প্রশ্ন তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে, প্রতিটা প্রশ্নোত্তর তোমরা ভালো করে নোট করে নেবে। তো এখানে 1 নম্বরে যে প্রশ্নটা নেওয়া হয়েছে, এখানে কি বলা হচ্ছে দেখো, ডিফাইন পিরিয়ডিক মোশন উইথ এক্সাম্পল। অর্থাৎ পিরিয়ডিক মোশন বা বাংলায় বলা হয় পর্যাবৃত গতি, সেটা কাকে বলে উদাহরণসহ জানতে চাইছে। তো এখানে কীভাবে আনসারটা করা হয়েছে দেখো, পিরিয়ডিক মোশন এটা হেডিং করা হয়েছে। তারপর বলা হচ্ছে দ্য মোশন অফ এ বডি ইজ সেড টু বি পিরিয়ডিক ইফ ইট ইজ পাসেস থ্রু সেম পাথ ওভার অ্যান্ড ওভার অ্যাগেন আফটার ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইম। অর্থাৎ কোনো বস্তু বা কোনো বডি একটা নির্দিষ্ট পথ দিয়ে একটা নির্দিষ্ট সময় অন্তর যদি যায়, ঠিক আছে, তখন তার মোশনটাকে বলা হচ্ছে পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত গতি। তো এখানে এক্সাম্পলটা দেখো, তাহলে আরও ভালো বুঝতে পারবে। কি বলা হচ্ছে, মোশন অফ হ্যান্ডস অফ ক্লকস। অর্থাৎ একটা ঘড়ির যে কাঁটা থাকে, সে মিনিটের কাঁটা হতে পারে, ঘন্টার কাঁটা বা সেকেন্ডের কাঁটা, যেটাই হোক না কেন, সেটা এটা যদি ধরো মিনিটের কাঁটা যদি হয়, তাহলে এটা 1 ঘন্টা পর পর আবার সেম পজিশনে আসে। সেম রাস্তা দিয়ে যাচ্ছে, 1 ঘন্টা পর পর সেম পজিশনে আসছে। এই জন্য ঘড়ির কাঁটার যে মোশন সেটাকে পিরিয়ডিক মোশন বলা যাবে। আরও এক্সাম্পল দেওয়া হয়েছে রোটেশন অফ আর্থ অ্যারাউন্ড দ্য সান। অর্থাৎ সূর্যের চারিদিকে পৃথিবী যে রোটেট করছে, সেটাও একটা পিরিয়ডিক মোশনের এক্সাম্পল। তাছাড়াও এখানে বলা হচ্ছে অক্সিলেশন অফ সিম্পল পেন্ডুলাম। একটা সিম্পল পেন্ডুলাম, যেটা পেন্ডুলাম ঘড়িতে থাকে বা দোলক ঘড়িতে থাকে, এরকম একটা জিনিস যেটা এরকম করে এদিক ওদিক ওঠানামা করে, তো সেটাও একটা পিরিয়ডিক মোশনের একটা এক্সাম্পল। এরপর 2 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, হোয়াট ইজ সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন বা সংক্ষেপে SHM দিয়েও এটাকে শর্ট ফর্ম করা হয়। তো এটার বাংলা হচ্ছে সরল দোলগতি। তো সরল দোলগতি কাকে বলে এটাই জানতে চাইছে। তো এখানে অ্যান্সার কীভাবে করা হয়েছে দেখো, সিম্পল হারমোনিক মোশন ইজ এ পিরিয়ডিক মোশন। অর্থাৎ যে পিরিয়ডিক মোশন সম্পর্কে আগে পড়া হলো, এটাও এক ধরনের পিরিয়ডিক মোশন, কিন্তু এর বিশেষ কিছু ফিচার এখানে আছে। তো এখানে কি বলা হচ্ছে, ইন হুইচ দ্য পার্টিকেল অ্যাক্সেলারেশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো এক্ষেত্রে পার্টিকেলের একটা অ্যাক্সেলারেশন থাকে এবং সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল, সরাসরি সমানুপাতি টু ইটস ডিসপ্লেসমেন্ট, তার ডিসপ্লেসমেন্টের সাথে সমানুপাতি বা সরণের সমানুপাতি, অ্যান্ড ইজ ডাইরেক্টেড টুয়ার্ডস দ্য মেন পজিশন, এবং সেই ফোর্স বা সেই অ্যাক্সেলারেশনটা মেন পজিশনের দিকে থাকে, অর্থাৎ মধ্যবিন্দুর দিকে থাকে। তো এখানে এক্সাম্পল দেখো, তাহলে আরও ভালো বুঝতে পারবে। কি বলা হচ্ছে, মোশন অফ এ সিম্পল পেন্ডুলাম। সিম্পল পেন্ডুলাম বা সরল দোলক। তো এখানে সিলিং থেকে ধরো কোনো একটা সুতোর মাধ্যমে একটা ভারী একটা লোহার গোলক যদি বেঁধে এরকম করে এটাকে এই দিকে যদি একটু টান দিয়ে এরকম করে এদিকে এনে যদি ছেড়ে দেওয়া হয়, তখন এটা এরকম করে অসিলেট করে, ঠিক আছে, এদিক থেকে এদিকে আসা যাওয়া করে, ঠিক আছে। তো এক্ষেত্রে কি হয়, এর মধ্যে একটা অ্যাক্সিলারেশন কাজ করে, ঠিক আছে। আর পিরিয়ডিক মোশনের ক্ষেত্রে বস্তুর কোনো অ্যাক্সিলারেশন কিন্তু থাকে না, এরকমভাবে অ্যাক্সিলারেশন থাকে না। আর এই যে অ্যাক্সিলারেশন, সেটা হচ্ছে এর যে ডিস্টেন্সের উপর বা ডিসপ্লেসমেন্টের সঙ্গে মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল, ঠিক আছে। এটা যদি এক্স হয় তো এক্সের সাথে প্রপোর্শনাল। তো পরে এগুলো আরও বিস্তারিত আলোচনা হবে। তো এই হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। তো এটা শুধুমাত্র পেন্ডুলামের ক্ষেত্রে যে প্রযোজ্য তা না, আরও কয়েকটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে। অসিলেশন অফ ফ্লোটিং বডি। অর্থাৎ কোনো একটা বস্তু ধরো একটা এখানে কিছুটা ডুবিয়ে এরকম অবস্থায় আছে, এখানে যদি কিছু একটা ফোর্স প্রয়োগ করা হয়, তাহলে বস্তুটা এরকম করে ওঠানামা করে, ঠিক আছে। কোনো ভাসমান বস্তু উপরে যদি চাপ দেওয়া হয়, তাহলে সেটা ওঠানামা করে। তো এটাও হচ্ছে একটা সিম্পল হারমোনিক মোশনের এক্সাম্পল। তাছাড়াও এখানে বলা হচ্ছে ভাইব্রেশন অফ ইলাস্টিক স্প্রিং, ঠিক আছে। অর্থাৎ কোনো একটা স্প্রিং, স্প্রিংয়ের উপর যদি একটা চাপ দিয়ে ছেড়ে দেওয়া হয়, তাহলে স্প্রিংটাও এরকম করে ওঠানামা করে।
তো সেই মোশনটাও অবশ্যই একটা সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে, তো এই যে ডেফিনেশন এবং এক্সাম্পল অবশ্যই মনে রাখবে, তো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এরপর 3 নম্বর প্রশ্নটা দেখো, এখানে বলা হচ্ছে রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ SHM অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন এর ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। তো এখানে হেডিং করা হয়েছে ক্যারেক্টারিস্টিক্স অফ সিম্পল হারমোনিক মোশন। 1 নম্বর পয়েন্টটা দেখো, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, দ্য পার্টিকেলস acceleration in simple harmonic motion is directly proportional to its displacement and directed towards its mean position। ঠিক আছে, অর্থাৎ একটু আগে যে এক্সাম্পলটা আমরা দেখছিলাম সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে, তো এই যে পেন্ডুলাম, তো এটা যদি এরকম পজিশনে নিয়ে এসে ছেড়ে দেওয়া হয় তাহলে এরকম করে এটা এদিক ওদিক আসা যাওয়া করবে। ঠিক আছে, অর্থাৎ সরল দোলগতিতে এটা দুলবে। তো এক্ষেত্রে এই যে এখান থেকে এই যে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট, এটা কি হচ্ছে এক্স যদি ধরা হয়, তো এর যে অ্যাক্সিলারেশন সেটা হচ্ছে এক্সের সাথে প্রপোর্শনাল, ডাইরেক্টলি প্রপোর্শনাল বা সরাসরি সমানুপাতি। ঠিক আছে, এবার এটা হচ্ছে কোন দিকে, টুয়ার্ডস মিন পজিশন, অর্থাৎ সোজাসুজি যে পজিশনটা এটা হচ্ছে মিন পজিশন। ঠিক আছে, অর্থাৎ এদিকে যত এগিয়ে আসবে তার অ্যাক্সিলারেশনটা তত বৃদ্ধি পাবে, এটা এখানে বলতে চাচ্ছে। তারপর 2 নম্বর যে পয়েন্ট এখানে কি বলা হচ্ছে দেখো, দ্য পার্টিকেলস টোটাল এনার্জি ইজ প্রিজার্ভড অ্যাজ ইট মুভস ইন এ সিম্পল হারমোনিক মোশন। অর্থাৎ কোনো বস্তু যদি সিম্পল হারমোনিক মোশনে এরকম করে দোলে বা ওঠানামা করে, তাহলে তার যে টোটাল এনার্জি সেটা সবসময় প্রিজার্ভ থাকবে বা সংরক্ষিত থাকবে। তো এই জিনিসটা তোমরা ফার্স্ট সেমিস্টারে একটা জিনিস পড়েছিলে ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারে, যে কোনো বস্তু উপর থেকে যখন নিচে ছেড়ে দেওয়া হয় তখন তার যে টোটাল মেকানিক্যাল এনার্জি সবসময় প্রিজার্ভ থাকে, একবারে উপরে একবারে নিচে এবং মিডিলে 3টে পজিশনেই তার টোটাল মেকানিক্যাল এনার্জি সেম থাকে। তো এই সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রেও তাই, এই যে বস্তুটা এখান থেকে এদিকে যাচ্ছে, বস্তুটা এখানে থাকুক বা এখানে থাকুক, এখানে থাকুক, প্রতিটা জায়গায় তার মধ্যে টোটাল এনার্জিটা সেম থাকবে। এই জন্য বলা হচ্ছে দ্য পার্টিকেল টোটাল এনার্জি ইজ প্রিজার্ভ, অর্থাৎ এই বডিটার বা এই পার্টিকেলের টোটাল এনার্জিটা সবসময় সংরক্ষিত থাকবে। এরপর 3 নম্বর পয়েন্টে যেটা বলছে যে SHM অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন ইজ এ টাইপ অফ অসিলেটরি অ্যান্ড পিরিয়ডিক মোশন, যেটা ডেফিনেশনেই পড়া হলো যে সিম্পল হারমোনিক মোশন হচ্ছে এক ধরনের পিরিয়ডিক মোশন, অর্থাৎ সমস্ত সিম্পল হারমোনিক মোশনকে পিরিয়ডিক মোশন বলা যাবে, কিন্তু সমস্ত পিরিয়ডিক মোশনকে সিম্পল হারমোনিক মোশন বলা যাবে না। ঠিক আছে, এটাও অবশ্যই মনে রাখবে। তো এটা এক ধরনের অসিলেটরি অ্যান্ড পিরিয়ডিক মোশন। অসিলেটরি মানে হচ্ছে তরঙ্গ বা ওয়েভ মোশন এরকম বলতে পারো। এরপর 4 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে দেখো, এ সিঙ্গেল হারমোনিক ফাংশন অফ সাইন অর কোসাইন ক্যান রিপ্রেজেন্ট SHM অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন। অর্থাৎ সিম্পল হারমোনিক মোশনকে একটা সাইন বা কোসাইনের ফাংশন আকারে প্রকাশ করা যায়, সেটা পরে আরও বিস্তারিত আলোচনা হবে। তো পরবর্তীতে তোমরা দেখবে যে এরকম একটা ইকুয়েশন আসবে, y = a সাইন ওমেগা টি প্লাস ফাই। ঠিক আছে, এটা আরও পরে বিস্তারিত আলোচনা হবে। তো এরকম একটা সাইন ফাংশনের মাধ্যমে সিম্পল হারমোনিক মোশনকে প্রকাশ করা যায়। এরপর 4 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর রিস্টোরিং ফোর্স ইন SHM অর্থাৎ সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে রিস্টোরিং ফোর্সের যে ইকুয়েশন বা ফর্মুলা সেটা কি হবে। তো এখানে অ্যান্সার দেখো, দ্য রিস্টোরিং ফোর্স ইজ গিভেন বাই দ্য ফর্মুলা F = -K × X। ঠিক আছে, তো একটু আগে যেটা আমরা আলোচনা করছিলাম যে কোনো একটা সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে এর যে অ্যাক্সিলারেশন সেটা হচ্ছে কি, অ্যাক্সিলারেশন যেটা সেটা প্রপোর্শনাল টু তার ডিসপ্লেসমেন্ট। তো সেই জিনিসটাই, তো সেই বডিটার তার একটা নিশ্চয়ই মাস আছে, তো মাস যদি থাকে মাসের সঙ্গে অ্যাক্সিলারেশন গুণ করলে তার একটা ফোর্স থাকবে। ঠিক আছে, এই জন্য এই ফোর্সটাকেই বলা হচ্ছে রিস্টোরিং ফোর্স। তো এই রিস্টোরিং ফোর্সটার ইকুয়েশনটা হবে এরকম, অর্থাৎ অ্যাক্সিলারেশনটা যদি ডিসপ্লেসমেন্টের সাথে প্রপোর্শনাল হয় ডাইরেক্টলি, তাহলে ফোর্সটাও ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। ঠিক আছে, আর কে যেটা দেখছো এটা হচ্ছে এর প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, আর মাইনাসটা হচ্ছে কী জন্য, এখানে দেখো লেখা হয়েছে দ্য নেগেটিভ সাইন শোজ দ্যাট দ্য ফোর্স ইজ ইন দ্য অপোজিট ডাইরেকশন। অর্থাৎ ডিসপ্লেসমেন্ট যে ডাইরেকশনে হবে ফোর্সটা তার উল্টো ডাইরেকশনে থাকে।
তো এটা সিম্পল কনসেপ্ট আমরা বুঝতেই পারবে। এর ডিসপ্লেসমেন্ট যখন এদিক থেকে এদিকে যায় তখন একটা ফোর্স এদিক থেকে এদিকে কাজ করে, তবেই তো এটা একটা সময় গিয়ে আবার এদিকে ঘুরে আসে। ঠিক আছে, এটা দিয়ে তুমি মনে রাখতে পারো। অর্থাৎ এই যে মাইনাস সাইনের সিগনিফিকেন্সটা এটাই। ঠিক আছে, যে ফোর্স যেদিকে আছে এক্স বা ডিসপ্লেসমেন্টটা তার উল্টো দিকে হয়। তাছাড়াও এখানে কি বলা হচ্ছে, কে ইজ দ্য ফোর্স কনস্ট্যান্ট। এটা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট বা বল ধ্রুবক, যেটা ফার্স্ট সেমিস্টারেও এই বিষয়ে আলোচনা করা হয়েছিল। আর এখানে এক্স ইজ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য স্ট্রিং ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, অর্থাৎ মিন পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে কতটা দূরে যাচ্ছে সেটা হচ্ছে এক্স দিয়ে চিহ্নিত করা হয়। এরপর 5 নম্বরে দেখো ছোট্ট একটা প্রশ্ন। এখানে কি বলা হচ্ছে, ইফ এ অ্যান্ড ওমেগা আর অ্যাম্পলিটিউড অ্যান্ড অ্যাঙ্গুলার ফ্রিকুয়েন্সি, অর্থাৎ এ হচ্ছে অ্যাম্পলিটিউড অ্যান্ড ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকুয়েন্সি রেসপেক্টিভলি অফ এ পার্টিকেল ইন SHM সিম্পল হারমোনিক মোশন, দেন রাইট দ্য ফর্মুলা ফর ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল। তো প্রশ্নটা একটু বড় মনে হলেও এটা আসলে একটা শর্ট কোয়েশ্চেন। এখানে কি বলা হচ্ছে, দেখো ফর্মুলা ফর ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন অফ পার্টিকেল ইজ ওমেগা স্কোয়ার এ। তো তোমরা এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখবে যে কোনো একটা বডি বা কোনো একটা বস্তু যদি সিম্পল হারমোনিক মোশনে থাকে তাহলে তার যে ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন বা সংক্ষেপে এ ম্যাক্স, সেটা হচ্ছে কি ওমেগা স্কোয়ার ইন্টু এ, যেখানে ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার স্পিড বলতে পারো, আর এ হচ্ছে অবশ্যই অ্যাম্পলিটিউড। ঠিক আছে, তো অ্যাম্পলিটিউডের ব্যাপারে পরে আরও বিস্তারিত অবশ্যই আলোচনা করা হবে। চলে যাব পরবর্তী প্রশ্নে। এরপর 6 নম্বরে কি বলা হচ্ছে, দেখো হোয়াট ইজ ড্যাম্পড ভাইব্রেশন, গিভ এক্সাম্পল। ড্যাম্পড ভাইব্রেশন কি, উদাহরণ সহ এটা বলতে হবে। তো দেখো ড্যাম্পড ভাইব্রেশনটা হচ্ছে কি, ড্যাম্পড ভাইব্রেশন আর পিরিয়ডিক ভাইব্রেশন উইথ এ কন্টিনিউয়াসলি ডিমিনিশিং অ্যাম্পলিটিউড। ঠিক আছে, তো অ্যাম্পলিটিউডটা কি আমি একটু সংক্ষেপে যদি বলে দিই, যে কোনো একটা সিম্পল প্যান্ডুলাম, সরল দোলক, যখন এরকম করে এটাকে ফোর্স প্রয়োগ করে এখানে নিয়ে আসা হচ্ছে, তারপর যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এরকম করে এদিক আর ওদিক করতে থাকে। তো মিন পজিশন থেকে ম্যাক্সিমাম যে ডিস্টেন্সে যায় সেটাই হচ্ছে তার অ্যাম্পলিটিউড। ঠিক আছে, এটা ক্যাপিটাল এ দিয়ে চিহ্নিত করা হবে। তো এটা হচ্ছে অ্যাম্পলিটিউড। তো এই যে ড্যাম্পড ভাইব্রেশনের ক্ষেত্রে এই অ্যাম্পলিটিউডের মানটা ধীরে ধীরে কমতে থাকে। ঠিক আছে, তো এটার ক্ষেত্রেই দেখো, এটা যদি একটা ফোর্স প্রথমে একবার ফোর্স প্রয়োগ করে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এটা ধীরে ধীরে কমতে 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 একটা সময় মেন পজিশনে এসে স্থির হয়ে যাবে। ঠিক আছে, তো এই ঘটনাটা ঘটছে ড্যাম্পড ভাইব্রেশনের ক্ষেত্রে। তো এখানে আর কি বলা হচ্ছে, ইন প্রেজেন্স অফ রেজিস্টিভ ফোর্স, অর্থাৎ যে ফোর্সটা আমরা একটু আগে যেটা আলোচনা করছিলাম যে ডিসপ্লেসমেন্টের বিপরীতে যে ফোর্সটা কাজ করছে সেটাকেই বলা হচ্ছে রেজিস্টিভ ফোর্স। দ্য ফ্রিকশনাল ফোর্স অর রেজিস্টিভ ফোর্স, যেটাকে রেজিস্টিভ ফোর্স বা ফ্রিকশনাল ফোর্সও বলা হয়, অ্যাক্ট ইন দ্য ডাইরেকশন অপোজিট টু দ্য ভাইব্রেশন বা ডিসপ্লেসমেন্ট, অপোজিট টু দ্য ডিসপ্লেসমেন্ট অর অপোজিট টু দ্য ভাইব্রেশন। দ্য ভাইব্রেশনস গ্র্যাজুয়ালি ড্রপ, যার ফলে এই যে ভাইব্রেশন বা কম্পনটা ধীরে ধীরে কমে যায়। ইন দ্য ফ্রিকোয়েন্সি স্টপ, এবং শেষ পর্যন্ত সেটা স্টপ হয়, স্থির হয়। অ্যান্ড দ্য সিস্টেম রিটার্নস টু ইটস অরিজিনাল স্টেট অফ ব্যালেন্স, এবং পুরো সিস্টেমটা তার প্রথম যে পজিশনে ছিল সেই পজিশনে এটা স্থির হয়। তো এই ধরনের ভাইব্রেশনটাকে বলা হচ্ছে ড্যাম্পড ভাইব্রেশন। তো এখানে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, এটাও দেখো, সেটাই এক্সাম্পল যেটা ছবিটা আঁকলাম, সিম্পল পেন্ডুলাম। তো ভাইব্রেশন অফ সিম্পল পেন্ডুলাম ইন এয়ার, এটা একটা ড্যাম্পড ভাইব্রেশনের একটা এক্সাম্পল। এরপর 7 নম্বরে দেখো হোয়াট আর ফোর্সড ভাইব্রেশনস, গিভ এক্সাম্পল। ফোর্স ভাইব্রেশন কি? ফোর্স ভাইব্রেশন হোয়েন এ বডি এক্সিকিউটস ভাইব্রেশন আন্ডার দ্য অ্যাকশন অফ এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্স, অর্থাৎ কোনো একটা ভাইব্রেট করছে এরকম কোনো একটা বস্তুর উপর একটা এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্স, কোনো একটা বল যদি নিয়মিত প্রয়োগ করা হয় তখন তার যে এক ধরনের ভাইব্রেশন হবে সেটা হচ্ছে ফোর্স ভাইব্রেশন। দেন দ্য ভাইব্রেশনস আর কল্ড ফোর্স ভাইব্রেশন। ঠিক আছে, তো এখানে এক্সাম্পলটা দেখো কি বলা হচ্ছে, হোয়েন এ গিটার ইজ প্লেড দ্য আর্টিস্ট ফোর্স দ্য স্ট্রিংস, অর্থাৎ যখন গিটার বাজানো হয় তখন সেই আর্টিস্ট কী হচ্ছে, সেই স্ট্রিংস বা গিটারের যে তারগুলো থাকে তার উপর ফোর্স প্রয়োগ করতে হয়। ঠিক আছে, নিয়মিত ফোর্স প্রয়োগ করতে হয় তবেই সেটা নিয়মিত বাজে, না হলে কিন্তু থেমে যাবে। ঠিক আছে, অফ দ্য গিটার টু এক্সিকিউট দ্য ফোর্স ভাইব্রেশন।
বা আরেকটা এক্সাম্পল সিম্পল পেন্ডুলাম দিয়েই বা পেন্ডুলাম ক্লক যেটা হয় বা দোলক ঘড়িতে তোমরা দেখবে যে ঘড়ির নিচে এরকম একটা পেন্ডুলাম থাকে, তো সেটা সব সময় সারাদিন কিন্তু এদিক ওদিক করতে থাকে। তো এক্ষেত্রে কিন্তু এটা থেমে যায় না, ঠিক আছে। সিম্পল পেন্ডুলাম হলে সেটা থেমে যাবে, কিন্তু একটা পেন্ডুলাম ক্লকের ক্ষেত্রে, পেন্ডুলাম ঘড়ির ক্ষেত্রে কি হবে, সে সারাদিন চলতে থাকে। তো তার জন্য কিন্তু তার ভিতর থেকে একটা ফোর্স দিতে হয়, ঠিক আছে। অর্থাৎ ঘড়ির মধ্যে যে ব্যাটারি আছে সেখান থেকে যে এনার্জিটা সে পাচ্ছে সেটাকেই সে নিয়মিত ব্যবহার করে সারাদিন এরকম দুলতে থাকছে। তো এটাও একটা ফোর্স ভাইব্রেশনের এক্সাম্পল বলতে পারো। এরপর 8 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, হোয়াট আর ফ্রি ভাইব্রেশন। ফ্রি ভাইব্রেশন কি? তো এখানে দেখো এটা আর প্রথমে যেটা করা হলো অর্থাৎ ড্যাম্পড ভাইব্রেশন মোটামুটি একই। তো এখানে কি বলা হচ্ছে দেখো, ফ্রি ভাইব্রেশন। Free vibration of the body is the kind of vibration when a force is exerted on the body only at once, ঠিক আছে, অর্থাৎ একবার বল প্রয়োগ করে ছেড়ে দেওয়া হয় and the body start to vibrate at its natural frequency, ওকে। অর্থাৎ আমি একটা এক্সাম্পল এখানে যেমন আছে স্প্রিং মাস সিস্টেম, অর্থাৎ কোনো একটা স্প্রিং, এরকম একটা স্প্রিং ধরো আছে, এর নিচে যদি একটা মাস দেওয়া হয়, একটা ওয়েট যদি দেওয়া হয়, তারপর এখানে যদি নিচে দিয়ে একটা ফোর্স অ্যাপ্লাই করে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে কি হবে, এটা এরকম ওঠানামা করবে। তো এটা ওঠানামা করতে থাকবে। তো এটা হচ্ছে একটা ফ্রি ভাইব্রেশন, ঠিক আছে। এখানে শুধুমাত্র একবার বল প্রয়োগ করা হবে। তো এখানে এক্সাম্পলটা বলা হচ্ছে দেখো, দ্য মোস্ট কমন এক্সাম্পল অফ ফ্রি ভাইব্রেশন আর পেন্ডুলাম, অর্থাৎ পেন্ডুলাম যেটা সিম্পল পেন্ডুলাম বা এমনি পেন্ডুলাম বলতে পারো, সেটা একটা ফ্রি ভাইব্রেশনের এক্সাম্পল। তাছাড়াও কি বলা হচ্ছে, অর স্প্রিং মাস সিস্টেম ডিসপ্লেস ফ্রম দেয়ার মেইন পজিশন। এই যে স্প্রিং মাস, এটা মেইন পজিশন আছে, এটাকে টেনে যদি ছেড়ে দেওয়া হয় তখন যে ভাইব্রেশনটা হবে সেটা একটা ফ্রি ভাইব্রেশন। এরপর 9 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, হোয়াট ইজ মিন্ট বাই অ্যাম্পলিটিউড অফ সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন বা SHM এর ক্ষেত্রে অ্যাম্পলিটিউড বলতে কি বোঝায়। তো এখানে কি বলা হচ্ছে দেখো, দ্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল ইজ কল্ড দ্য অ্যাম্পলিটিউড অফ দ্য মোশন। তো আমি একটা এক্সাম্পল নেব, সেটা হচ্ছে যেটা আগে বলা হলো যে একটা সিম্পল পেন্ডুলাম এখান থেকে এখানে নিয়ে এসে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সেটা এরকম করে এখান থেকে এদিকে এরকম করে ওঠানামা করবে। তো তার যে মেইন পজিশন থেকে সর্বোচ্চ যে ডিস্টেন্সে যাবে সেটাই হচ্ছে তার অ্যাম্পলিটিউড, ঠিক আছে। তো এখানে একটা ছবি অ্যাড করা হয়েছে দেখো, খুব ভালো বুঝতে পারবে। তো যে কোনো সিম্পল হারমোনিক মোশন বা SHMকে যে এই যে ইকুয়েশন দ্বারা প্রকাশ করা হয়, y ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ফাই। তো এই যে এ আছে, এটা হচ্ছে অ্যাম্পলিটিউড, ঠিক আছে। এই যে মেইন পজিশন থেকে ম্যাক্সিমাম যে ডিস্টেন্সটা যাচ্ছে, এটা একটা সাইন কার্ভ, ঠিক আছে। এই সাইন কার্ভের মাধ্যমে কোনো সিম্পল হারমোনিক মোশনকে প্রকাশ করা যায়, ঠিক আছে। তো এই ডিস্টেন্সটাই হচ্ছে তার অ্যাম্পলিটিউড, ঠিক আছে। আর এই যে দুটো ওয়েভ এর মধ্যে যে ডিস্টেন্স, সেটা এই ওয়েভ থেকে এই ওয়েভে এখানে আসতে যে সময় লাগে সেটা হচ্ছে টাইম পিরিয়ড, ঠিক আছে। আর ডিসপ্লেসমেন্ট এখান থেকে কতটা ওঠা নামা করছে সেটাই হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট, যেটা ওয়াই দিয়ে চিহ্নিত করা হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে এটার ব্যাপার। এরপর 10 নম্বরে দেখো একটা MCQ দেওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে দ্য ইকুয়েশন অফ এ পার্টিকেল এক্সিকিউটিং SHM সিম্পল হারমোনিক মোশন is y equal to 5 sin 2 pi by 5 10t plus x, ঠিক আছে। দ্য ফ্রিকোয়েন্সি অ্যান্ড দ্য অ্যাম্পলিটিউড অফ ভাইব্রেশন, তাহলে এর ফ্রিকোয়েন্সি বার করতে হবে এবং অ্যাম্পলিটিউড বার করতে হবে, ঠিক আছে। তো কিভাবে করা হচ্ছে দেখো, এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে সিম্পল হারমোনিক মোশনের, এখান থেকে দুটো জিনিস বার করতে হবে, ফ্রিকোয়েন্সি এবং অ্যাম্পলিটিউড। তো এখানে এক্সপ্লেনেশন কিভাবে করা হয়েছে দেখো, যে ইকুয়েশনটা প্রশ্নে দেওয়া ছিল সেটাই হচ্ছে এটা। তো এই ইকুয়েশনটাকে একটু মডিফিকেশন এখানে করা হয়েছে, এই যে 2 পাই বাই 5 আছে এটা এর সাথে গুণ করা হয়েছে, অর্থাৎ 2 পাই বাই 5 এর সাথে 10 ইন্টু টি এটা গুণ করা হচ্ছে, তাহলে 5 আর এখানে 10 যদি ক্যান্সেল করা হয় 2 থাকবে, তাহলে 2 এবং 2 পাই যদি গুণ হয় তাহলে 4 পাই হবে, আর এদিকে টি আছে তাহলে 4 পাই টি। এই জন্য এটা এর সাথে গুণ হলে 4 পাই টি হবে। আবার এটা যদি এর সাথে গুণ হয় তাহলে কি হবে, 2 পাই আর এক্স গুণ হলে 2 পাই এক্স, আর নিচে যে 5 আছে এটা 5টা। তো এই কাজটা এখানে করা হলো। তারপর এখানে কি বলা হচ্ছে, কম্পেয়ারিং ইট উইথ দ্য জেনারেল ইকুয়েশন অফ SHM।
এই যে ইকুয়েশনটা দেখছো এইটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের একটা জেনারেল ইকুয়েশন, এটা অবশ্যই তোমরা মুখস্থ রাখবে। তো এখানে মেইনলি কি করা হচ্ছে, এই যে জেনারেল ইকুয়েশনটা আছে এটা এর সাথে কম্পেয়ার করতে হবে, এটা এবং এটা তুলনা করতে হবে। তাহলে দেখো আমরা কি পাবো এখানে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এই যে ওমেগার পজিশন এখানে কি আছে, 4 পাই আছে। ঠিক আছে, ভালো করে দেখো, ওমেগা টি, তাহলে এখানে টি এর পাশে ওমেগা আছে, এখানে টি এর পাশে 4 পাই আছে, এই জন্য বলা হচ্ছে ওমেগা ইকুয়াল টু 4 পাই রেডিয়ান পার সেকেন্ড। তো এটা যেহেতু অ্যাঙ্গুলার স্পিড এই জন্য ইউনিটটা হচ্ছে কি রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ফ্রিকোয়েন্সি কি হবে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বাই 2 পাই, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মানেই হচ্ছে ওমেগা বাই 2 পাই, এটা তুমি মুখস্থ রাখবে। ঠিক আছে, তাহলে ওমেগা বাই 2 পাই, এখন ওমেগা মানে আমরা কত পেলাম, এই যে 4 পাই, এই জন্য 4 পাই বাই 2 পাই, এটা যদি ক্যান্সেল করা হয় পাই ক্যান্সেল হচ্ছে, 4 আর 2 ক্যান্সেল হয়ে 2 থাকছে, তো এই জন্য এটা 2 হচ্ছে, তো ফ্রিকোয়েন্সি হচ্ছে 2। ঠিক আছে, এটা একটা অ্যান্সার পাওয়া গেল। আর কি বলা হচ্ছে, অ্যামপ্লিটিউড এখানে সরাসরি দেখো অ্যামপ্লিটিউড এর পজিশন এখানে কি আছে, 5 আছে, এই জন্য এ ইকুয়াল টু 5 করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে ফাইনালি বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি এবং অ্যামপ্লিটিউড হচ্ছে 2,5। তো এখানে 2,5 কোথায় আছে দেখো, অপশান সিতে আছে, অর্থাৎ 2 হচ্ছে তার ফ্রিকোয়েন্সি আর 5 হচ্ছে তার অ্যামপ্লিটিউড। ঠিক আছে, তো এর অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সি। তো এখানে দেখো অবশ্যই লিখে দেওয়া হয়েছে। তো একই ধরনের আরও একটা প্রবলেম এখানে দেওয়া হয়েছে 11 নম্বরে। এখানে কি বলা হচ্ছে, এ সিম্পল হারমোনিক মোশন ইজ রিপ্রেজেন্টেড বাই ওয়াই ইকুয়াল টু 5 সাইন 10t প্লাস 0.25, ডিটারমাইন ইটস অ্যামপ্লিটিউড, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড, ইনিশিয়াল ফেজ। তো এই 5টা জিনিস এখানে ডিটারমাইন করতে হবে। তো কিভাবে করা হচ্ছে সেটা একটু দেখা যাক। এখানে প্রথমত দেখো একই ধরনের প্রবলেম এটা। তো এখানে কি করা হচ্ছে, সলিউশনে যে গিভেন যে ইকুয়েশনটা দেওয়া ছিল সেটা এখানে লেখা হয়েছে যে y ইকুয়াল টু 5 সাইন 10t প্লাস 0.25, কম্পেয়ারিং দ্য অ্যাবভ ইকুয়েশন উইথ স্ট্যান্ডার্ড ইকুয়েশন বা জেনারেল ইকুয়েশন যেটা বলছিলাম ফর SHM y ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস 5। এই যে এখানেও দেখো একই ইকুয়েশন দরকার হচ্ছে। তো এই ইকুয়েশন এবং এই ইকুয়েশনটাকে কম্পেয়ার করতে হবে, তাহলে দেখো কিছু অ্যান্সার ডাইরেক্ট পেয়ে যাবে। অ্যামপ্লিটিউড এ, এই যে এর পজিশনে কত আছে, 5 আছে, এই জন্য এ ইকুয়াল টু 5 মিটার। তারপর কি বলেছে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা, এই যে টি এর পাশে যেটা থাকবে সেটা হচ্ছে ওমেগা 10। তারপর ফ্রিকোয়েন্সি, তো ফ্রিকোয়েন্সি কিভাবে বার করবে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি থেকে, যে এটাও আগের প্রশ্নে আলোচনা করা হয়েছে যে ওমেগা বাই 2 পাই, তো ওমেগার মান হচ্ছে 10 বাই 2 পাই, এটা ক্যালকুলেটারে দিয়ে দেখবে এরকম আসবে 1.59 হার্জ। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের যে ইউনিট এসআই ইউনিট সেটা হচ্ছে হার্জ, এই জন্য এটা হার্জ HZ দিয়ে চিহ্নিত করা হয়। তারপর 4 নম্বরে কি বলা হচ্ছিল যে টাইম পিরিয়ড টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, এটা অবশ্যই মনে রাখবে, বা এটাকে উল্টে দিলেই দেখো এটা আসে, এটাও মনে রাখতে পারো যে টাইম পিরিয়ডটা হচ্ছে ফ্রিকোয়েন্সি যা হবে তার উল্টো, সেটাকে উল্টে দিতে হবে, অর্থাৎ 1 বাই এটা যদি করে দেওয়া হয় অর্থাৎ 1.59, তবু এটা পাওয়া যাবে। ঠিক আছে, এখানে ডাইরেক্ট করা হয়েছে। তো 2 পাই বাই ওমেগা অর্থাৎ 2 পাই বাই 10, এটাকে ক্যালকুলেটার করলে এটা আসবে, এটা সেকেন্ডে প্রকাশ করতে হবে। তারপর হচ্ছে ইনিশিয়াল ফেজ ফাই ইকুয়াল টু 0.25, এটা কম্পেয়ার করো, এই যে ফাইয়ের পজিশনে 0.25 আছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো যে কতটা সহজ অঙ্ক এগুলো, এই ইকুয়েশনটা মনে থাকলেই এর সাথে কম্পেয়ার করে এগুলো বার করে নেওয়া যাবে। এরপর 12 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, ইকুয়েশন অফ এ পার্টিকেল এক্সিকিউটিং SHM ইজ গিভেন বাই y ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস 5, হোয়াট উইল বি ইটস টোটাল ফেজ অ্যাট এনি টাইম টি, অর্থাৎ টি সময়ে এর টোটাল ফেজটা কত হবে সেটা জানতে চাইছে। অপশন তোমরা দেখতে পাচ্ছ ওমেগা টি প্লাস 5, ওমেগা টি, তারপর 5, তারপর ওমেগা। তো এটাই আজকে তোমাদের হোমওয়ার্ক হিসাবে দেওয়া থাকলো, এটার কি আনসার হবে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও। আর তোমরা যদি আনসার করতে না পারো অবশ্যই পরবর্তী ভিডিওতে এটা থেকে আমরা শুরু করব। তো যাই হোক আজকে এই পর্যন্তই থাকছে। তো পরবর্তী ভিডিওতে আরও অনেক প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আছে যেগুলো পরবর্তীতে আলোচনা করা হবে। তো চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই।